কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন, ৩৬ দিনের দীর্ঘ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে। যে আন্দোলনে যোগ দিয়েছিল শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণী পেশার মানুষ। তবে আন্দোলনের শুরুটা ছিল আরও আগে। ঘটনাবহুল জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরছেন দাউদ খান। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী। অধ্যাপক গোলাম রব্বানী, আপনাকে স্বাগত। আপনার সেই জুলাই আন্দোলনের মর্মস্পর্শী আবৃত্তি কিন্তু গোটা বিশ্বকে ছুঁয়ে গেছে, ভাইরাল হয়েছে, মানুষ দেখেছে। সেদিন থেকে আজকে এখন পর্যন্ত 1 বছর হতে চলল। এই আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার পলায়ন, সব কিছু মিলে আপনি কেমন দেখেন বাংলাদেশকে? ঠিক পথে চলছে আমরা? ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। দেখুন, সেই ২৪ জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হতে চলেছে। সেই গণ অভ্যুত্থানটি ছিল একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। আপনারা জানেন, দেশের আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন ছাত্রদের আহ্বানে। আর একটু আগে আপনাদের যে প্রতিবেদনটি আপনারা প্রচার করেছেন, সেখানেও দেখা গেছে যে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল একটা বৈষম্যের বিরুদ্ধে। চাকুরি ক্ষেত্রে যে বৈষম্য ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন। সেই বৈষম্য বিরোধী আন্দোলন সরকার নৃশংসভাবে দমন করতে গিয়ে ছাত্রদের উপরে যে নিপীড়ন চালিয়েছিল, যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, যে গুম খুনের একটা বিভীষিকাময় পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করেছিল, সেই প্রেক্ষিতে কিন্তু সারা দেশের মানুষরা এই আন্দোলনে যুক্ত হয়েছে। ব্যক্তিগতভাবে আপনি আমার এই আন্দোলনে অংশগ্রহণের কথা বলেছেন। আমি একজন শিক্ষক, ফলে শিক্ষক হিসেবে আমার শিক্ষার্থীদেরকে যখন দেখেছি তারা ভীষণ রকমের বিপন্ন, তাদের উপরে হত্যাযজ্ঞ নেমে এসেছে, তাদেরকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, তখন শিক্ষক হিসেবে আসলে আমার নীরব থাকার কোনো সুযোগ ছিল না। এবং তার পরিণতি আপনারা দেখেছেন, সারা দেশের আপামর জনসাধারণ ছাত্রদের আহ্বানে নেমে এসেছে, নেমে এসে একটা সফল গণ অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু আপনি যে প্রশ্নটি আমাকে শেষ করলেন যে গত 1 বছরে আসলে সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ কেমন চলছে, আমি যদি সংক্ষেপে বলি তাহলে সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অভূতপূর্ব ঐক্যটি তৈরি হয়েছিল ছাত্রদের মধ্যে এবং ছাত্রদের নেতৃত্বে সকল মানুষের মাঝে, আমি বলবো গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে খুব দ্রুতই সেই ঐক্যটি নষ্ট করে দেওয়া হয়। কারণ আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থান পরবর্তী যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকার গণ অভ্যুত্থান পরবর্তী যে চেতনা নিয়ে, যে শক্তি নিয়ে, যে প্রতিজ্ঞা নিয়ে সরকার পরিচালনা করবার কথা, সেটি বোধহয় তারা ব্যর্থ হয়েছে, সেটা তারা পারবে। এবং এই শিক্ষার্থীদের, যাদের ভীষণ আবেগ তাড়িত এই আন্দোলন ছিল, তাদেরকে সঠিক পথে পরিচালিত করা একটা ব্যাপার ছিল সরকারের পক্ষ থেকে, জাতীয় নেতৃত্বের পক্ষ থেকে। সেই জায়গায় সরকার এবং যারা আছেন তারা ব্যর্থ হয়েছে। ফলে আমরা দেখব যে গণঅভ্যুত্থানের অল্প সময়ের মাঝেই ছাত্রদের সেই অভূতপূর্ব ঐক্যটি যেমন বিনষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে গণ অভ্যুত্থানের যে আপনার কৃতিত্ব, এই কৃতিত্ব নিয়ে যে রাজনীতিটা শুরু হয় এবং কিছু কিছু মানুষ তারা এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব পুরোপুরি ভাবেই নিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আপনারা জানেন মাস্টার মাইন্ডের আবির্ভাব ঘটে, অথচ এই গণ অভ্যুত্থানের সময় কোনো মাস্টার মাইন্ড ছিল না। আপনারা নিশ্চয়ই জানেন, মনে আছে আপনাদের, এই 6 সমন্বয়কে যখন আপনার ডিবি অফিসে তাদেরকে আটক রেখে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হয়েছিল, তখন সারা দেশের ছাত্ররা বলেছিল আমি সমন্বয়। অর্থাৎ সবাই কিন্তু এই সমন্বয় ঘোষণা দিয়ে কিন্তু আন্দোলন যুক্ত হয়েছে, ফলে কোনো মাস্টার মাইন্ডের কোনো বিষয় ছিল না। ফলে এই মাস্টার মাইন্ড হিসেবে ঘোষণা করা এবং কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল এবং ছাত্রদের কোনো সংগঠন তারা এই আন্দোলনের পুরো কৃতিত্ব আমি বলবো যে ঐক্যটা নষ্ট হয়েছে। একটি নিরাপদ বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এই আন্দোলনে অংশ নিয়েছিলাম। আমরা দেখেছি গত 1 বছরে নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। আমরা গুম খুনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, গত 1 বছরে বাংলাদেশে গুম খুন বন্ধ হয়নি। এটি অত্যন্ত হতাশাজনক। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারের একটা বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন দেখে আমরা লড়াইয়ে অংশ নিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি আমরা সেই স্বপ্ন থেকে
অনেক দূরে সরে গেছে, অনেক দূরে সরে গেছে। জি। আপনারা জানেন 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে যে 3টি কথা বলা হয়েছিল, সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেই চেতনার সাথে 24-এর গণঅভ্যুত্থানের চেতনার কোনো পার্থক্য নেই। এখনো মানুষ অর্থনৈতিক মুক্তি চেয়েছিল, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এখন? আমরা দেখতে পাচ্ছি যে নানান শক্তি, নানান মতাদর্শ আমাদের সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে। আমি গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সেই সারা বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের যে মোরাল গুলো, ইভেন গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আপনার বিজয় সরণিতে আমাদের মুক্তিযুদ্ধের যেই মোরাল গুলো ভেঙে ফেলা হয়েছে, এগুলো অত্যন্ত দুঃখজনক। এর জন্য এই 24-এর গণঅভ্যুত্থান হয়নি। 24-এর গণঅভ্যুত্থান হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করতেছি, কেমন? ফলে আমি বলবো যে গত 1 বছরে সবকিছুই হয়ে যাওয়ার কথা ছিল, বিষয়টি তা নয়। না, সেটা অবশ্যই যা হয়নি তা নিয়ে আমি আশাহত নই, কিন্তু যা হওয়ার কথা নয় তার অনেক কিছু হয়ে গেছে। জি, একদম পরিষ্কার। গোলাম রব্বানী, সময় দিতে পারছি না, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা একদম পরিষ্কার, আসলে আপনি কি চেয়েছিলেন, এখন কি পেয়েছি আমরা। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জুলাই আন্দোলন করেনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে মন্তব্য করে বলা হয়, প্রয়োজনে রাজপথে আন্দোলন করে জুলাই সনদ আদায় করা হবে। রংপুরের আবু সাঈদ, যার রক্তের বিনিময়ে ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু, তার কবর জিয়ারত করতেই মঙ্গলবার সকালে পীরগঞ্জের জাফরপাড়ার বাবুলপুরে যান এনসিপির নেতারা। পরম শ্রদ্ধায় স্মরণ করে তরুণ নেতারা কথা বলেন আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে, কথা বলেন গণমাধ্যমে। নতুন সংবিধান প্রণয়ন, সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আক্তার হোসেন। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে করতে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানার অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ছেলের সহযোদ্ধাদের কাছে পেয়ে আপ্লুত সাঈদের বাবা মকবুল হোসেন তার সন্তান হত্যার সুষ্ঠু বিচার ও 16 জুলাইকে আবু সাঈদ দিবস ঘোষণার দাবি জানান। দূরত্ব এতে দাবি জানালাম যে তার নামে যেন নাম সমকরণ করা হয়। পরে জুলাই পদযাত্রার মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে এনসিপির নেতাকর্মীরা যান গাইবান্ধায়। পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে নতুন দেশ পেয়েছে মানুষ। 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম, এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। আমরা গাইবান্ধা দিয়েই শুরু করেছি। এরপর পদযাত্রা নিয়ে আবারও রংপুরে ফিরে আসেন এনসিপির নেতাকর্মীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, আজকের পদযাত্রা কি শেষ হলো? এখানে এসে সমাবেশ হওয়ার কথা ছিল, সেটি হয়েছে কিনা এবং পরবর্তী কর্মসূচি কি? জুয়েল, আসলে পদযাত্রাটি গাইবান্ধা থেকে বেলা 5টার পরে রংপুরে এসেছে এবং এসে তারা মধ্যাহ্নভোজে অংশ নিয়েছে। এরপরেই যে জায়গাটিতে ঠিক আবু সাঈদ আত্মহুতি দিয়েছিলেন 16 জুলাই 2024-এ, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারা একটি সমাবেশ করবে। এই সমাবেশটি এখন পর্যন্ত শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে। নেতাকর্মীরা মধ্যাহ্নভোজ করে তারা একটু বিশ্রামে আছেন, একটু পরেই তারা এখানে আসবেন এবং এখানে এসে এই আজকের যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ পদযাত্রার পরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা পার্শ্ববর্তী কাউনিয়া পীরগাছা উপজেলায় যাবেন। সেখানে গিয়ে তারা একটি সমাবেশ করবেন, সংক্ষিপ্ত সমাবেশ। তারপর তারা আজকে রাতে রংপুর সার্কিট হাউসে অবস্থান করবেন। আগামীকাল সকালবেলা তারা যাবেন কুড়িগ্রামে
গ্রামের পদযাত্রা কর্মসূচি এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে তাদের লালমনিরহাট যাবার কথা রয়েছে। লালমনিরহাটের কর্মসূচি শেষ করে তারা যাবেন নীলফামারীতে রাত্রি যাপন করবেন এবং পরদিন অর্থাৎ তৃতীয় দিনের নীলফামারীতে কর্মসূচি শেষ করে দিনাজপুরের মধ্য দিয়ে তৃতীয় দিনের কর্মসূচি শেষ করবেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই জুয়েল আপনাকে, আজকে আমরা যখন দেখেছিলাম আবু সাইদের বাড়িতে সকালবেলা যখন এই কর্মসূচির প্রথম দিনে তার কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির প্রথম দিন শুভ সূচনা করা হয়, তখন কিন্তু তার পরিবারের খোঁজ খবর নেওয়া হয়েছে এবং সে সময় আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে কথা বলাকালীন সময়ে নাহিদ ইসলাম বলেছেন যে আবু সাইদের যে স্বপ্ন এবং জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথাগুলোই কিন্তু তারা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন এবং রাজপথে তারা যে রক্ত ঢেলে দিয়ে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করবার চেষ্টা করেছেন সেটি আসলে সাধারণ মানুষকে জানাবেন। একই সাথে নাহিদ ইসলাম আরও যে বিষয়টি বলেছেন যে সংস্কার, বিচার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয় ততক্ষণ পর্যন্ত বাংলার পথে প্রান্তরে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। ছাত্র জনতা এখনও ঘুমায়নি, জুলাই যোদ্ধারা জাগ্রত রয়েছে, সেই জাগ্রত জুলাই যোদ্ধাদের নিয়ে তারা ততক্ষণ না পর্যন্ত আন্দোলন করবেন যতক্ষণ পর্যন্ত তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হয় এবং একটি নতুন বাংলাদেশ পুনর্গঠন না হয় সে পর্যন্ত তারা মাঠে থাকবেন। তো আজকের কর্মসূচি পীরগাছা এবং কাউনিয়া উপজেলায় তাদের যে সংক্ষিপ্ত সমাবেশ এবং পদযাত্রা রয়েছে সেটির মধ্য দিয়েই রাত 8টার মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে। মাজিদ মাসুদ আমাদের সহকর্মী যুক্ত ছিলেন রংপুর থেকে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ টিকবে না, এমন মন্তব্য করেছেন স্টেট ডিফেন্স আমির হোসেন। বিস্তারিত ব্যাখ্যা শুনানিতে তুলে ধরবেন তিনি। এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে অভিযোগ গঠন করার আবেদন করা হয়। পরে 7ই জুলাই শুনানির পরবর্তী দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমাতে দানবীয় চেহারায় আবির্ভূত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বিচারে ছোড়া হয় গুলি, এতে 1400-র মতো মানুষ প্রাণ হারান বলে প্রতিবেদনে তুলে ধরে জাতিসংঘ। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গেল 1 জুন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এ নিয়ে শুনানি হয় সোমবার। এদিনও তা সম্প্রচার করা হয় বিটিভিতে। প্রসিকিউশন টিমের পাশাপাশি ছিলেন ট্রাইব্যুনালের নিয়োগ করা স্টেট ডিফেন্স আমির হোসেন। শুনানিতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। 3,05,311 রাউন্ড গুলি বর্ষণ করা হয়, তার মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে গুলি বর্ষণ করা হয় 95,313 রাউন্ড। যে চার্জগুলো আমরা এনেছি এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সো মাই আওয়ার হাম্বল প্রেয়ার, এই 5টি চার্জ যেটা আমরা এই 3 জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। মামলাটি ব্যাপক বিস্তৃত দাবি করে নিজের প্রস্তুতির জন্য সময় আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। তা আংশিক মঞ্জুর করে 7 জুলাই পরবর্তী শুনানির দিন ঠিক করে ট্রাইব্যুনাল। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। কঠিন গুরুতর চার্জের মামলা, এই কারণে আমি সময় চেয়েছি, পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ টিকবে না বলেও মন্তব্য করেন তিনি। আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই। এই 5টি অভিযোগ তার বিরুদ্ধে লাই করবে না, কিন্তু আমি একটা কথা বলেছি যে এর বিস্তারিত ব্যাখ্যা আজকে দিতে পারবো না। তবে অভিযোগ গঠনের এ পর্যায়ে এ নিয়ে কোনো আবেদন বা শুনানি করতে রাজি হননি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলেও নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে, তবে তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আর আগে যা স্থানীয় নয় জাতীয় নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ভোটের তারিখের জন্য কিছুটা ধৈর্য ধরার আহ্বানও ছিল তার কণ্ঠে। মঙ্গলবার নির্বাচন কমিশনে সেই বৈঠক নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। 2018 সালের জাতীয় নির্বাচন প্রহসনমূলক ছিল বলে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা।
প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানার মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ মোট 24 জনের বিরুদ্ধে অনিয়ম এবং পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগে মামলা করে বিএনপি। এই মামলার আসামিরা 3টি জাতীয় নির্বাচনে অনিয়মে জড়িত ছিল বলে অভিযোগ দলটির। KM নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকার সময় 2018 সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির। এনবিআর এর কর্মকর্তাদের 2 দিনের শাটডাউন কর্মসূচিতে চট্টগ্রাম কাস্টমস থেকে প্রায় 400 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। পাশাপাশি কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে দেশের আমদানি এবং রপ্তানি বাণিজ্য খাত। এদিকে কর্মসূচি প্রত্যাহার হলেও চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার এবং জাহাজ জট। বন্দর ব্যবহারকারীরা বলছেন এর নেতিবাচক প্রভাব পড়েছে জাতীয় অর্থনীতির উপর। সারা দেশে রপ্তানি পণ্য প্রথমে আনা হয় চট্টগ্রামের 19টি বেসরকারি ডিপোতে। সেখানে কাস্টমস শুল্কায়নের পর কন্টেনারে ভরে বন্দরের জেটিতে নিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। এনবিআর এর শাটডাউন কর্মসূচির কারণে শুল্কায়ন হয়নি কাস্টমসে। 2 দিন বন্দরে কোনো ধরনের কন্টেনারবাহী গাড়ি প্রবেশ করতে না পারায় বুকিং অনুযায়ী কন্টেনার বোঝাই সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি অনেক জাহাজ। এসব জাহাজে করে রপ্তানি পণ্য ট্রানজিট বন্দর কলম্বো ও সিঙ্গাপুরে পৌঁছানোর পর সেখান থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রমুখী মাদার ভেসেলে তুলে দেওয়ার কথা ছিল। প্রায় 4000 টিউএস কন্টেনার জাহাজীকরণ না হওয়ায় বিপাকে পড়েছেন রপ্তানিকারক সহ সংশ্লিষ্টরা। মাদার ভেসেল ধরতে না পারলে এসব পণ্য শেষ পর্যন্ত ক্রেতারা নেবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। যে কোনো ট্রান্সশিপমেন্ট পোর্টগুলোতে পৌঁছাতেও দেরি হবে। এতে করে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বা দেখবো যে মাদার ভেসেলের কানেকশনগুলো মিস হবে। রেসপেক্টিভ বায়ার হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তারা কার্গোটা নিতে চাইবে না যেহেতু ইটিএ ফেল করেছে, অথবা তারা ডিসকাউন্ট অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ওভারঅল আমাদের শিপিংয়ের জন্য একটা বড় ধরনের নেগেটিভ ইন্ডিকেটর। অনেক রপ্তানিকারক সঠিক সময়ে রপ্তানিকৃত পণ্য জাহাজীকরণ করতে পারে নাই, যার ফলে মাদার ভেসেল সঠিক সময়ে ক্যাচ করতেও পারে নাই। এবং আমদানির ক্ষেত্রে অনেক শিল্পের কাঁচামাল এবং নিত্য ব্যবহার্য যে পণ্যগুলির উপর আমাদের জনগণ নির্ভরশীল, সেই পণ্যগুলো সঠিক সময়ে বাজারজাত করতে পারে না। এদিকে নির্ধারিত সময়ে জেটি ছাড়তে না পারায় বহিরঙ্গরে বেড়েছে অপেক্ষমান জাহাজের সংখ্যা। দেখা দিয়েছে কন্টেনার ও জাহাজ জট। গত কোরবানির ঈদের বন্ধের থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন রকম একটানা 10 দিন বন্ধ এবং অন্যান্য কারণে এই কন্টেনারটা একটু আমাদের স্থিতিটা বেড়ে গিয়েছিল। তো এটা আমরা মোটামুটি আবার হয়তো আমাদের 7-8 দিন সময় লাগবে এটা আবার 30-35-এর করে আসতে। বিলম্বিত পণ্য খালাসে ভুগতে হচ্ছে ব্যবসায়ীদের, আর এ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও বেশ কয়েকদিন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা করছে বিএনপি। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন সেখান থেকে যুক্ত হচ্ছে। আনোয়ার হোসেন, আমরা অপেক্ষায় আছি বেগম খালেদা জিয়া, তারেক রহমান কখন কথা বলবেন সেটা একটু জানাবেন। পাশাপাশি বিএনপি নেতারা এবং অন্যান্য দলের নেতারা কি বলছেন আজকের আলোচনায়? জুয়েল, সেটি হচ্ছে যে আজকের যে অনুষ্ঠান বিএনপির অর্থাৎ এই যে জুলাই অভ্যুত্থানের যে বর্ষপূর্তি উপলক্ষে আজকের 36 দিনের যে একটা কর্মসূচি আছে বিএনপির, তারই অংশ হিসেবে আজকে প্রথম কর্মসূচি। আপনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে যিনি উদ্বোধক হিসেবে আছেন অনুষ্ঠানের, তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে যুক্ত আছেন, অনেকক্ষণ ধরে যুক্ত আছেন। তবে এখন পর্যন্ত যে বক্তব্য, সেই বক্তব্যটি এখন পর্যন্ত
পর্যন্ত তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। এর আগে যেটি হয়েছে আমরা দেখেছি এই অনুষ্ঠানের যে অন্যতম যে প্রধান বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে দেশের বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ এই জুলাই আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, একই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের যে স্বজন পরিবার তারা এখানে এসেছেন, তারা এখানে বক্তব্য করেছেন। এখন আমরা দেখছি যে মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু পর্যায়ক্রমে বক্তব্য চালিয়ে যাচ্ছেন। তো তাদের এই বক্তব্যগুলো শেষ হলেই আমরা, আপনি যেটি বলছিলেন, আমরা অপেক্ষায় আছি তখনই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির যে বক্তব্য তিনি দিবেন, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বক্তব্য রাখবেন এবং তারপরে বিএনপির যে শীর্ষস্থানীয় নেতারা আছেন তারা বক্তব্য রাখবেন এবং সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও বক্তব্য রাখবেন। তো যে বিষয়টি আজকের আলোচনায় উঠে এসেছে সেটি হচ্ছে যে এই যে জুলাই আন্দোলন, যে জুলাই গণ অভ্যুত্থান, এর যে ধারণ, এই অভ্যুত্থান অর্থাৎ একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান, একটি রক্তের বিনিময়ে কিন্তু আসলে আজকের যে অবস্থা, এই অবস্থাটিকে আসলে ধারণ করতেই মূলত আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো তারা বিভিন্নভাবে আহ্বান জানিয়েছেন এবং সেই সঙ্গে যে প্রশ্নটি এখন সমসাময়িক রাজনীতিতে রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে উঠেছে এবং সেটি কি হতে পারে, তার সমাধানটা কি হতে পারে সেটিও কিন্তু তারা বলার চেষ্টা করছেন। তার মধ্যে যদি বলি সেটি হচ্ছে যে নির্বাচন, একই সঙ্গে যে সংস্কার, এবং এই দুটি বিষয়কেও কিন্তু আলোচনা আমরা দেখেছি। তো এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলার চেষ্টা করছেন যে নির্বাচন নিয়েও যদি কোনো ধরনের ষড়যন্ত্র থাকে, সেই ষড়যন্ত্র আছে এমন আশঙ্কা ব্যক্ত করে কিন্তু সেই ষড়যন্ত্র রুখতে আবারও আসলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এমনটাই কিন্তু বলার চেষ্টা করেছেন। আমরা দেখেছি কোনো রাজনৈতিক দল, যেমন গণতন্ত্র মঞ্চের যে দলগুলো আছে বা বিএনপি সমমনা দলগুলো আছে, তাদের পক্ষ থেকেও কোনো নেতা বলছেন যে কোনো দল থেকে হয়তো বলা হচ্ছে যে এই যে নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে, জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে, সেটিরও কোনো সমালোচনা আমরা দেখেছি। তো সব মিলিয়ে যে বিষয়টি আজকের এই আলোচনায় উঠে এসেছে, আমরা দেখেছি আহত যারা এই জুলাই আন্দোলনে আহত হয়েছেন তাদের কিছু দাবি আছে এবং যারা শহীদ হয়েছেন পরিবারের স্বজনরা, তারাও এই যে বিগত সময়ের যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে পতিত যে সরকার, যে তাদের উপরে যে জুলুম নির্যাতনের জায়গা, বা অনেকেই এই আন্দোলনে শহীদ হয়েছেন, তারা যাতে বিচারটি আসলে পায়, সেটিও একটি দাবি কিন্তু আমরা দেখেছি যে আজকের এই বিএনপি আয়োজিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উত্থাপন করতে আমরা দেখেছি। তো সর্বোপরি যদি জয়েল বলি তাহলে বলতে হবে আমরা বিএনপির এই অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান বলা হচ্ছে এবং এই অনুষ্ঠানে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য রাখবেন এবং প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তো বক্তব্য রাখবেন। তো তারপরে হয়তো আজকের এই অনুষ্ঠান থেকে একটি বার্তা, যেটি সমসাময়িক প্রসঙ্গ, রাজনৈতিক যে ইস্যুগুলো রয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে আজকের যে অবস্থা, সেখান থেকে কোনো সুনির্দিষ্ট কোনো একটি বিষয় বার্তা হয়তো উঠে আসবে, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। জুয়েল। আনোয়ার হোসেন, ধন্যবাদ। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।